আপনার খবরে এই পর্বে আমরা আলোচনা করব টিকা খতিয়ান নিয়ে। এখনো পর্যন্ত আমাদের হাতে কোভিড নিয়ে সেরকম কোনো নির্দিষ্ট ওষুধ নেই, একমাত্র ব্রহ্মাস্ত্র সেই ভ্যাকসিন। আর কেন্দ্র ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ঘোষণা আর বাস্তবের মধ্যে ফারাক রয়েছে। কতটা ফারাক, কতটা সম্ভব প্রতিশ্রুতি পূরণ? কারণ এখন যে গতিতে টিকাকরণ চলছে তাতে কি সত্যি আদৌ লক্ষ্য পূরণ সম্ভব? না, সরাসরি বলছেন কেরলের হেলথ ইকোনমিস্ট রিজো এম জন। অঙ্ক কষে তিনি দেখিয়ে দিয়েছেন যে এখন যে গতিতে টিকাকরণ চলছে তাতে এবছর তো দূরে থাক, আগামী এক বছরও সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্ভব হবে না। করোনার কোনো ওষুধ এখনো নেই, হাতে একমাত্র ব্রহ্মাস্ত্র ভ্যাকসিন। তা দিয়ে এই করোনাকে কাট করার লড়াই চালাচ্ছে গোটা বিশ্ব। ভারতও ব্যতিক্রম নয়। এদেশে টিকা প্রয়োগের সংখ্যা অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো, কিন্তু মস্ত বড় চ্যালেঞ্জ দেশের বিপুল জনসংখ্যা। কেন্দ্র ঘোষণা করেছে ডিসেম্বরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু বর্তমান গতিতে সেই লক্ষ্য পূরণ কি আদৌ সম্ভব? না। টিকাকরণের অঙ্ক তুলে ধরে বলছেন কেরলের হেলথ ইকোনমিস্ট রিজো এম জন। লক্ষ্যে পৌঁছতে কতদিন? বর্তমান গতিতে চললে সব প্রাপ্তবয়স্ককে টিকা দিতে আরো 18 মাস। 21-এই সব প্রাপ্তবয়স্ককে টিকা দিতে দিনে 84 লক্ষ ডোজ প্রয়োগ চাই। গত 7 দিনে প্রয়োগ হয়েছে দৈনিক গড়ে 31 লক্ষ ডোজ। আশঙ্কার কারণ, টিকাকরণের গতি মোটেই ইতিবাচক নয়। দেশে প্রয়োগ হয়েছে 25,48,49,000 ডোজ। একটি ডোজ পেয়েছেন 20,63,59,000, যা লক্ষ্যমাত্রার মাত্র 15%। জোড়া ডোজ পেয়েছেন 4,84,79,000, যা লক্ষ্যমাত্রার মাত্র 3.5%। বাংলায় একটি ডোজ পেয়েছেন 1,76,40,000। বাংলায় জোড়া ডোজ পেয়েছেন 40,41,000। বাংলায় লক্ষ্যমাত্রা 7 কোটিকে জোড়া ডোজ। মার্চ থেকে এপ্রিলের মধ্যে টিকাকরণের গতি অনেকটাই বেড়েছিল। 7 দিনের টিকাকরণের গড় পৌঁছেছিল দৈনিক 37 লক্ষ ডোজে। টিকা সংকটের ফলে মে মাসে টিকা দেওয়ার প্রক্রিয়াও ব্যাহত হয়। এপ্রিলের তুলনায় মে মাসে 32% কম টিকাকরণ হয়েছে। তারই প্রভাব পড়ে সার্বিক টিকাকরণে। 37 লক্ষ থেকে গড় কমে দাঁড়ায় 14 লক্ষে। জুনের মাঝামাঝি পৌঁছে তা আবার বাড়তে শুরু করেছে, পৌঁছেছে দৈনিক 31 লক্ষ ডোজে। কিন্তু গতি 2.5 গুণেরও বেশি না বাড়ালে লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে না। কেন্দ্রের আশ্বাস, অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 8টি টিকা হাতে আসতে পারে, ফলে সংকট কাটবে অনেকটাই। কেন্দ্রের আশ্বাস, অগস্ট থেকে ডিসেম্বরে দেশে 8টি টিকার 216 কোটি ডোজ। জুলাইয়ের মধ্যে 27 কোটি বয়স্ক নাগরিককে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্র। তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মিশন ডিসেম্বরের প্রতিশ্রুতিরও একই হাল হবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডক্টর প্রদীপ মিত্র। কথা বলবো দুজনের সঙ্গে। আমি ডক্টর বণিক, আপনার কাছে একটু প্রথমে আসি। আমরা যেটা দেখলাম, এই স্লো ভ্যাকসিনেশন নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু সত্যি আদতে আপনার একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কি পর্যবেক্ষণ? মানে আদতে ঘাটতিটা কোথায়? উৎপাদনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনে, নাকি এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনের মধ্যে কোথাও টিকা নেব কি নেব না এই নিয়ে একটা অনীহা? কি মনে হয়? সাধারণ মানুষকে দোষারোপ করা সবচেয়ে সোজা কাজ। সবচেয়ে কঠিন হচ্ছে নিজের দিকে আঙুল তুলে দেখা, হে রাষ্ট্রপ্রধান, তুমি আমাদের ভ্যাকসিন দাও, আমাদের না প্রোডাকশন সুস্পষ্ট নীতি, না কোনো সুস্পষ্ট নীতি কি করে উৎপাদিত ভ্যাকসিন রাজ্যে যাবে। পরিকল্পনাহীনতায় আমাদের সরকার থেকে শুধু ভ্যাকসিনের। ডক্টর বণিক, আপনি একটু আপনার মাউথপিসটা মুখের কাছে নিয়ে কথা বলবেন, আপনার কথার শেষ পোরশনটুকু আমরা শুনতে পাচ্ছি না। বলছিলাম যে থ্যাংক ইউ। সবচেয়ে সোজা কাজ হচ্ছে দেশের আম জনতাকে দোষারোপ করা। আমরা কখনোই আঙুল তুলে বলি না রাজা তোর কাপড় কোথায়। দেশের পরিকল্পনাহীনতার ছাপ ডে 1 অফ করোনা সংক্রমণ থেকে আমরা দেখছি। ভ্যাকসিন থেকে তা আরো নির্লজ্জভাবে প্রকাশিত হয়েছে যে সরকারের কি পরিকল্পনা, কাদের দিয়ে কতখানি ভ্যাকসিন প্রোডাকশন করাবে, আর উৎপাদিত ভ্যাকসিন গুলো কিভাবে বিভিন্ন রাজ্যে যাবে, আর সাধারণ মানুষ কি করে তার সুযোগ পাবে। আজ পর্যন্ত সুস্পষ্টভাবে সরকারের কোনো নীতি ঘোষিত হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের, লজ্জা।
জনস্বাস্থ্যের একজন ছাত্র হিসেবে আমার মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি সত্যি সব মানুষকে, সব ভারতবাসীকে করোনা মোকাবিলার ব্রহ্মাস্ত্র এই ভ্যাকসিন দিতে সত্যি সত্যি আগ্রহী? যদি তা হতো তাহলে পৃথিবীর অনেক দেশ যখন 2020 সালের ডিসেম্বর মাস থেকে ভ্যাকসিন দেওয়া শুরু কিন্তু করেছে, কেন্দ্রীয় সরকার তো বলছে যে এই বছরের মধ্যে 18+ ভ্যাকসিনেশন যাদের শুরু হয়েছে তাদের সবাইকে ভ্যাকসিনেটেড তারা করতে পারবে। আপনি এই প্রশ্নটা আমজনতাকে করবেন, সবাই এক কথাই বলবেন যে কথা, মুখের কথা তো আর পয়সা লাগে না খরচা করতে, মুখের কথার সাথে বাস্তবের যে বিস্তর ফারাক, আচ্ছা, বিস্তর ফারাক সকলেই বুঝতে পারছেন অভিজ্ঞতা দিয়ে। প্রদীপ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর বণিক, একবার একটু প্রদীপ বাবুর ভার্সনটাও এক্ষেত্রেই নিয়ে নি। প্রদীপ বাবু যেমনটা বলছেন কাজল কৃষ্ণ বাবু, যে কথায় এবং কাজে আকাশ পাতালের থেকেও বেশি ফারাক, আপনার কি পর্যবেক্ষণ? দেখুন, প্রথমেই কনসিডার করতে হবে ভারতবর্ষ একটা বিশাল দেশ, যেখানে আজকে জনসংখ্যা যেটা, সেটা গোটা ইউরোপের যত জনসংখ্যা, গোটা নর্থ আমেরিকার যত জনসংখ্যা, সব মিলিয়ে যা জনসংখ্যা তার থেকেও বেশি। সো ন্যাচারালি এত বড় দেশে এত লোকের টিকাকরণ কোনো একটা সহজসাধ্য ব্যাপার না। তবে যেটা ডক্টর বণিক বলেছে যে প্রথম থেকে যদি টিকাকরণের ব্যাপারে সুস্পষ্ট নীতি, সেটা কি, যেখানে একটু আমি বলবো যে আগে এ নিয়ে আলোচনাও হয়েছে, যেটা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল, যে টিকাকরণটা ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে নিয়ে সকলকেই টিকাকরণের আওতায় এবং বিনা পয়সায় দেওয়া, এটা আমি মানে বিশ্বাস করি এবং মনে করি দেওয়া উচিত। এখন কিন্তু সেইটা সেই জায়গায় পৌঁছেছে, কিন্তু সেটা পৌঁছতে অনেক দেরি হয়েছে। এখন যেটা হয়েছে, এখন যদি গভর্নমেন্ট কমিট করে যে আমি অ্যাভেলেবিলিটি, সাপ্লাই আমি ঠিক রাখবো, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ভাবা উচিত যে আমরা রাজ্য স্তরে কীভাবে সেটা এক্সিকিউট করব। কারণ হচ্ছে আমার হাতে ভ্যাকসিন যদি চলে আসে, তাহলেও আমি দিয়ে উঠতে পারবো না যদি না আমি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকমতো রেডি করি। ঠিকই, এই ইনফ্রাস্ট্রাকচারের কথা যেহেতু আপনি এবং ডক্টর বণিক দুজনেই বলছিলেন, মানে কোথাও কি এখানে একটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আমাদের দেশেই প্রথম? আমরা সচরাচর এর আগে দেখি না, মানে ভ্যাকসিনেশন বলতেই আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশনের কথা জানি, তার একটা অন্যরকম ইনফ্রাস্ট্রাকচার। এবারে কোভিড আসার পর ম্যাসিভ ওয়েতে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, কোথাও কি সেই জিনিসটা বুঝতেই একটু দেরি হয়ে গেল, এবং যার জন্য এরকম একটা ইনফ্রাস্ট্রাকচারের আদৌ আমাদের আছে কিনা এই প্রশ্নটা উঠে আসছে। ডক্টর মিত্র আমাকে বলছেন? আচ্ছা, হ্যাঁ, না, ইনফ্রাস্ট্রাকচার অ্যাডাল্ট ভ্যাকসিনেশন হয়নি, তার অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ঠিক আছে, কিন্তু আমার তো কতজন অ্যাডাল্ট এটা তো আমার হিসেবে আছে, আমাদের গণনা অনুযায়ী রেডি আছে। এখন যেটা দরকার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, এই জন্য বলছি যে ভ্যাকসিনেশন সেন্টার যেখানে যেখানে ভ্যাকসিন দিচ্ছে, একটা লিমিটেশন আছে, একটা জায়গায় সেন্টারে আমরা দিনে একটা সার্টেন নাম্বারের বেশি দিতে পারবো না। সেই জন্যে এই যে স্টেট লেভেলে ইমিডিয়েটলি সমস্ত রকম, যখন খেলা টেলাতে আমরা ক্লাবগুলোকে ইনভলভ করছি, তাদের ফান্ডিং করছি, সমস্ত ধরনের ক্লাব হোক, এনজিও হোক, ডিফারেন্ট যে আমাদের স্যাটেলাইট সেন্টার যেটা সেফ হোম হয়েছে, সেখানে এখন পেশেন্ট নেই, সেই সব সেফ হোমগুলোকে ইউটিলাইজ করে নাম্বার অফ ভ্যাকসিনেশন সেন্টার প্রচুর বাড়িয়ে দিতে হবে, এবং সেখানে লোক পাঠিয়ে, যাতে আমি ইভেন এখন দেখুন অ্যাভেলেবিলিটি অফ দি ভ্যাকসিন যা আছে সেটা কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না। এখন কিন্তু দেখবেন ডিস্ট্রিবিউশন, আমার হাতে কত, যদি হিসেব রাখেন দেখবেন স্টেটের হাতে কত ভ্যাকসিন আছে আর কত দেওয়া হয়েছে, হিসেব নিন, দেখবেন হাতে ভ্যাকসিন বেশিই আছে এখন। এই রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট নিজেও ভ্যাকসিন কিনেছিলেন, যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শুনলাম বলেছেন যে ভ্যাকসিন তারা দিয়ে দেবেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট নিজে থেকে ভ্যাকসিন কিনেছিলেন। তো সেইগুলো হিসেবটা নিয়ে দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি দোষারোপ করছি না স্টেট বা সেন্ট্রাল, কিন্তু দরকার হচ্ছে কিন্তু কোথাও একটা গলত রয়ে যাচ্ছে, স্টেট বা সেন্ট্রাল কারোর ক্ষেত্রে দোষারোপ নয়, আবার সাধারণ মানুষ, যেটা ডক্টর বণিকও বললেন যে মানুষের উপর দোষ চাপিয়ে দেওয়াটা সব থেকে সোজা। ডক্টর বণিক, আপনার এক্ষেত্রে কি পর্যবেক্ষণ? কোথাও তো একটা গলত রয়ে যাচ্ছে। আমি যদি সাধারণ মানুষের অনীহাটা বাদও দিই, কোথাও একটা তাদের মধ্যে আস্তে আস্তে সচেতনতা বেড়েছে। মানে এমন একটা সময় প্রথম দিকে আমরা দেখেছিলাম যে ভ্যাকসিন নিতে কেউ আগ্রহী ছিলেন না, পরের দিকে আগ্রহটা দেখতে পাওয়া গেল, কিন্তু তারপর দেখা গেল যে ভ্যাকসিনের অভাব হচ্ছে, এবং যার জন্য মাঝখানে ফেজও বাড়িয়ে দেওয়া হলো, প্রথম টিকাকরণ থেকে শুরু করে সেকেন্ড টিকাকরণের মাঝের এখন যে সময়টা, সেটা বিভিন্ন কারণে বাড়িয়েও দেওয়া হয়েছে, ফলত এখন ভ্যাকসিনও আসছে। তাহলে গলতটা কোথায় রয়ে যাচ্ছে বলে মনে করেন আপনি? গলদ তো সর্বত্রই। প্রথম গলদ হচ্ছে প্রোডাকশন, ভ্যাকসিন। সরকার এখনো পর্যন্ত সেই কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের চক্করে ঘুরছেন।
মুখে বলছেন 8টা ভ্যাকসিন আনবেন, কোথায় তারা? কোথায় স্পুটনিক ভি বলুন তো? আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট আছে, আমাদের স্বাস্থ্যকর্মী আছেন, আমরা অন্যদের প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যকর্মী তৈরি করে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দিতে পারি। তার জ্বলন্ত উদাহরণ পশ্চিমবাংলার অনেকগুলো জেলাতে আমরা একসাথে বহু মানুষকে জাপানি এনসেফ্যালাইটিসের অ্যাডাল্ট ভ্যাকসিনেশন করেছি, আমরা করে দেখিয়ে দিয়েছি। এবং ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে ভ্যাকসিন উৎপাদন তথা ভ্যাকসিন ব্যবহারের দৃষ্টান্ত। এই কথা আমরা ভুললে চলবে না। আমাদের যে নিজস্ব শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে যদি সরকার প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদন করে বিভিন্ন রাজ্য সরকার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে পারেন, ঠিকই যে কথাটা ডক্টর মিত্র বলছিলেন যে ডিস্ট্রিবিউশনটাকে আরো বেশি করে বাড়িয়ে দিতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় সামনে আসে, আমরা আলোচনার মাধ্যমে যেমনটা দেখেছিলাম ডক্টর মিত্র এবং ডক্টর বণিক, এটা নিয়েও একটু চোখ রাখবো। তাহলে যেটা আমরা দেখেছি আমাদের যে বিভিন্ন রকম রিপোর্ট এসে পৌঁছয় যে টিকাকরণে গ্রোথি স্লথ হয়েছে, তার অন্যতম আরও একটা কারণ হচ্ছে বেসরকারি হাসপাতাল থেকে টিকা না নেওয়ার প্রবণতা। কারণ কি শুধুই দাম, নাকি প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে ফ্রি টিকা? অতএব একটা বিভ্রান্তি কোথাও কি সত্যি জনমানুষে ছড়িয়েছে কি, সেটা খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সরকারি টিকাকরণ কেন্দ্রে হয়রানির শিকার আম জনতা। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না অনেকে, কারণ টিকার পর্যাপ্ত জোগাড় নেই। অথচ বেসরকারি হাসপাতালে মজুদ বিপুল পরিমাণ টিকা, কারণ গাঁটের কড়ি খরচ করে করোনার টিকা নেওয়ার প্রবণতা নেই। মে মাসে বেসরকারি হাসপাতালকে 1,29,00,000 ডোজ, এর মধ্যে ডোজ প্রয়োগ হয়েছে মাত্র 18%। সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন দিলেও টিকা পেতে হ্যাপা পোহাতে হচ্ছে। কিন্তু বেসরকারি হাসপাতালে চাইলেই বুকিং মিলছে। অনেকেরই ধারণা বেসরকারি হাসপাতালে বেশি পাঠানো হচ্ছে, আদতে তা নয়। খরচ হচ্ছে না, তাই মজুদ থাকছে বেশি। মোট টিকার 25% পাওয়ার কথা বেসরকারি হাসপাতালের, কিন্তু মে মাসে হয়েছে তার চেয়েও কম। তবু এই ছবি। মোট কেনা হয়েছে 7,94,00,000 ডোজ। কেন্দ্র 4,03,00,000 ডোজ, 50.9%। রাজ্য 2,66,00,000 ডোজ, 33.5%। বেসরকারি হাসপাতাল 1.29 কোটি, 15.6%। তাহলে এই পরিস্থিতি কেন? উঠে আসছে একাধিক বিষয়। প্রথমত টিকার দাম। কেন্দ্র কোভিশিল্ড কিনছে 150 টাকায়, কোভ্যাক্সিনও তাই। সেখানে বেসরকারি হাসপাতাল কোভিশিল্ড কিনছে 600 টাকায়, কোভ্যাক্সিন কিনছে 1200 টাকায়। এর সঙ্গে যোগ হচ্ছে জিএসটি সার্ভিস চার্জ। ফলে যে টিকা সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, সেই টিকায় বিপুল দামে কিনতে আগ্রহী নয় আম জনতা। বিভ্রান্তি ছড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঘোষণাতেও। তিনি বলেছিলেন এবার বিনামূল্যে টিকা পাবেন 18 ঊর্ধ্বরাও। अब तक देश के करोड़ों लोगों को मुफ्त वैक्सीन मिली है। अब 18 वर्ष की आयु के लोग भी इसमें जुड़ जाएंगे। তবে তিনি এও বলেছিলেন प्राइवेट अस्पताल में वैक्सीन लगवाना चाहते हैं, उनका भी ध्यान रखा गया है। देश में बन रही वैक्सीन में से 25% प्राइवेट सेक्टर के अस्पताल सीधे ले पाए, ये व्यवस्था जारी रहेगी। দাম হোক বা বিভ্রান্তি, দ্রুত সমাধান সূত্র বের করা জরুরি। না হলে কিছুতেই গতি বাড়বে না টিকাকরণের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমি ডক্টর মিত্র আপনার কাছে আসি, সময় একদম কম, একদম সংক্ষেপে জানতে চাইবো, তারপরে ডক্টর বণিকের কাছে যাব। আপনার কি তাই মনে হয় সত্যি কোথাও একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বলেই মানুষ খানিকটা প্রাইভেট ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও তাদের অনীহা দেখতে পাওয়া যাচ্ছে? না না, অনীহাটা প্রথম দিকে মানুষের একটা দ্বন্দ্ব ছিল ভ্যাকসিনের ব্যাপারে। এখন আমি যা দেখছি, ডক্টর বণিকও একমত হবে, মানুষের মধ্যে এখন তত অনীহা নেই। মানুষ কিন্তু এখন ভ্যাকসিন নিয়ে মানুষ কাজে ফিরতে চাইছে, দ্রুত তার স্বাভাবিক ছন্দে আসতে চাইছে। ভ্যাকসিন যে নেব এটা মানুষ বুঝে গেছে নেবে, এটা নিয়ে আর অনীহা নেই। কিন্তু হ্যাঁ, যে দ্রুতটা পয়সা দিয়ে ভ্যাকসিন নিতে গেলে অত পয়সা দিয়ে মানুষ নেবে কেন, এটাও তো ঘটনা। আমরা তো বলছি যে ভ্যাকসিনটা বিনা পয়সায় পাওয়া উচিত এই প্যান্ডেমিক সিচুয়েশনে, সেটা সরকারকেই দিতে হবে বিনা পয়সায়। এবং ভ্যাকসিন বেসরকারিতেই দিক আর সরকারিতেই দিক, ভ্যাকসিন এত দাম হলে বেসরকারিতে নিশ্চয়ই সাধারণ মানুষ যেতে পারবে না।
খুবই স্বাভাবিক, তাহলে অ্যাফোর্ডেবিলিটির একটা প্রশ্ন এসে যায় এবং সেখান থেকে তাহলে আমাদের যদি তাই হয় তাহলে প্রাইভেটে যদি জমে যায় তাহলে এটা ডিস্ট্রিবিউশনটা আরো কমিয়ে দিতে হবে প্রাইভেটের ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে বাড়িয়ে দাও আরো 85-90% গভর্নমেন্টের 10% বাইরে যায়। মানে সেই বিষয়টা আলটিমেটলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই আসছে, গোটা ব্যাপারটা যদি আলোচনায় আমরা ধরি। ডক্টর বণিক। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের নিয়মগুলো অনেক শিথিল করতে হবে। একই তো প্রোডাকশন নেই, ডিস্ট্রিবিউশনে নানা রকমের অসুবিধে, সরকারের ঘোষণা এক এক সময় এক এক রকম, মানুষের মধ্যে কনফিউশন ক্লিয়ার তো করছেই না, মানুষকে আরো সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে। দাম তো দূরের কথা, তার আগে এই যে এত রকমের ভ্যাকসিন, এক একটা রকমের ভ্যাকসিন এক এক রকমের দাম, এ তো হওয়ার কথা না। মানুষ এখন তো নিজে প্রশ্ন করছেন কোনটা ভালো, দাম বেশি ভালো জিনিস, এ তো হতে পারে না। তাছাড়া ধরুন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বোথ ইন প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক সেক্টর, সেটাকে যদি কমপ্লিটলি ব্যবহার করতে আমরা নিয়ম নীতিগুলো শিথিল করি এবং সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে বলতে পারি যে সব ভ্যাকসিন বিনামূল্যে সর্বত্র দেয়া হবে, তাহলে প্রাইভেট হসপিটালস গুলো ডেফিনেটলি ইন্টারেস্টেড হবে না, তখন পাবলিক সেক্টরকে দিতে হবে। এবং আজকে কল কারখানা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো রয়েছে সেগুলোকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে যদি ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা যায় তাহলে মানুষ ভ্যাকসিন নিতে এগিয়ে আসবেন। আজকে ডিসেম্বর মাসের 16 তারিখে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রায় 1/2%কে ফুললি ভ্যাকসিনেটেড করতে পারলেন, আর আমরা ঠিকই বলেছেন, একদমই তাই। মানে এখন সত্যি কোথাও মানুষের মধ্যে সেই অনীহা নেই, যেমনটা ডক্টর মিত্রও বলছিলেন। এখন প্রত্যেকেই আগের থেকে অনেক বেশি সচেতন যে ভ্যাকসিন নিতে হবে, তারা যে আস্তে আস্তে সুস্থ হতে পারবেন, কাজে ফিরতে চাইছেন, সব থেকে বড় কথা। কিন্তু কোথাও একটা গলদ রয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আর একটু কোথাও মানুষের বিভ্রান্তি যাতে দূর হয় সেরকম স্টেপই নেওয়া উচিত, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, দুপক্ষেরই। অনেক ধন্যবাদ ডক্টর বণিক এবং ডক্টর মিত্র আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই পর্বে আলোচনা করলাম টিকার খতিয়ান নিয়ে। পরবর্তীতে কি পরিস্থিতি টিকা সংক্রান্ত ক্ষেত্রে দাঁড়ায় তার প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তো আপনাদের সামনে তুলে ধরবো। তবে পরিশেষে এইটুকু বলা যায় যে সাধারণ মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন, তারা কিন্তু ভ্যাকসিন নিতে এখন বেশ উৎসাহী।